আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে ডিসকাস করব, যেটা এখন অনেক স্টুডেন্টরাই আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করেছে। এখন রিসেন্টলি অনেক ভাই এবং আপুরাই কোরিয়াতে অ্যাপ্লিকেশন করতেছেন। তো তারাই আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কোয়েশ্চেনগুলো করেছেন যে কিভাবে আমরা কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারি, বা কোরিয়াতে অ্যাপ্লিকেশনের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো কী কী, বা স্টেপ বাই স্টেপ কী কী গাইডলাইন্সগুলো আমাদের ফলো করতে হবে। সো সেই জিনিসগুলো মাথায় রেখে আজকে আমার একটা ভিডিও। ওয়েন আই ওয়াজ অ্যাপ্লাইং বাই মাই সেলফ, আমি অনেক ভিডিওই খুঁজেছি যে একটা প্রপার গাইডলাইন্সের জন্য যে স্টেপ বাই স্টেপ কোন জিনিসগুলো করা লাগতে পারে, কিন্তু ওরকম প্রপার গাইডলাইন্স আমি পাইনি, যার কারণে আমি অনেক ধরনেরই সমস্যা ফেস করেছি। সেই সমস্যাগুলো মাথায় রেখে আজকে আমার ভিডিও, যে আমি ট্রাই করব আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন্স দেওয়ার, যাতে আপনি নিজে নিজেই অ্যাপ্লিকেশন করতে পারেন আর কোনো ধরনের কমপ্লেক্সিটি ছাড়াই। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। আমি এই অ্যাপ্লিকেশন প্রসেসটাকে 3 ভাগে বিভক্ত করেছি: প্রি অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস এবং পোস্ট অ্যাপ্লিকেশন প্রসেস। এই 3টা প্রসেসেই আপনি সব ধরনের ডিটেলস জানতে পারবেন, যার কারণে আপনার ডকুমেন্টস রেডি করতে সুবিধা হবে। অ্যাপ্লিকেশন করার আগে সবাইকে আমি যেই জিনিসটা অ্যাডভাইস দিতে চাই, যে আপনি এই টোটাল প্রসেসটাকে একটা 1 বছরের প্রসেস হিসেবে মাথায় রাখবেন। কারণ আপনি যদি সেটা 6 মাসে, যে আমি এখন ডিসাইড করলাম 6 মাস পরে যে ইনটেকটা আছে সেটার মধ্যে আমাকে বাই এনিহাও কোরিয়া যেতে হবে, এই জিনিসটা যদি আপনি মাথায় রাখেন, সেক্ষেত্রে আপনার জন্য একটু প্রবলেমেটিক হয়ে যাবে। কারণ কোরিয়াতে অ্যাপ্লিকেশন করার সময় আপনি যদি আপনার বেস্ট প্রিপারেশনটা নেন, সেক্ষেত্রে পার্ট টাইম জবের ক্ষেত্রেও হোক বা আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হোক, ইভেন স্কলারশিপের জন্য হলেও আপনি একটা ভালো সুযোগ সুবিধা পাবেন এবং আপনি একটা ভালো টাইম ম্যানেজমেন্ট করে আগাতে পারবেন, যার কারণে আপনার ভিসা রিজেক্ট হওয়ার পসিবিলিটিসও অনেক গুণে কমে যায়। সেক্ষেত্রে আমি বলতে চাই, যারা কোরিয়াতে অ্যাপ্লিকেশন করার চিন্তাভাবনা করছেন, মিনিমাম হাতে 8 থেকে 9 মাস সময়, ইভেন বেটার যদি আপনি 1 বছর সময় নিয়ে অ্যাপ্লিকেশন টোটাল প্রসেসটা ফলো করতে পারেন। কোরিয়াতে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার আইএলটিএস করা আছে কিনা। যদি আইএলটিএস না করা থাকে, সেক্ষেত্রে আপনাকে আইএলটিএসের প্রিপারেশন নিতে হবে এবং আইএলটিএস এক্সাম দিয়ে সেটা সার্টিফিকেট নেওয়া লাগবে। আইএলটিএসের ক্ষেত্রে আমি যেটা বলেছি, অনেকেরই কোয়েশ্চেন থাকে যে 5.5 পেলে অ্যাপ্লিকেশন করা যায় কিনা। আমি আমার আগের ভিডিওতেও মেনশন করেছি যে আপনি আইএলটিএসে 5.5 পেলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিছু কিছু ইউনিভার্সিটি 5.5 রিকোয়ারমেন্টই দেয়, বাট আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য একটু রিস্কি হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি যদি একটা ভালো গ্রেড পান, আপনি তো ভিসা রিস্কটা কমিয়ে আসে, সাথে সাথে আপনি একটা ভালো স্কলারশিপও মেনটেন করতে পারবেন। আর যারা কোরিয়াতে সোললি ডেডিকেটেডলি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদের জন্য আমার একটা ইনিশিয়াল টিপস, যে আপনারা অবশ্যই কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখে আসেন। ইটস নট নেসেসারি যে আপনার টোটাল প্রফিসিয়েন্সি লেভেলটাই লাগবে। মিনিমাম আপনি যদি লেভেল 1 আর লেভেল 2 কমপ্লিট করে আসেন, সেক্ষেত্রে আপনার এখানে এসে পার্ট টাইম জব খুঁজতেও সুবিধা হবে। এছাড়াও আপনি স্কলারশিপের জন্য একটা ভালো পার্সেন্টেজ পাবেন। থার্ড যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনাকে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। সেক্ষেত্রে কিছু কিছু ব্যাংক আছে যারা ফরেন এক্সচেঞ্জের সুযোগ সুবিধা দিয়ে থাকে। সো সেই সব ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলেন, স্টুডেন্ট অ্যাকাউন্ট ফরেন এক্সচেঞ্জের জন্য, সেক্ষেত্রে আপনি আপনার যে ইন ফিউচার যে রেজিস্ট্রেশন ফি বা টিউশন ফি পেমেন্ট করতে হবে, সেই পেমেন্টগুলো ইজিলি করতে পারবেন কারো কোনো হেল্প ছাড়াই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট হিসেবে। সো আপনি যাতে বাহিরের দেশে পেমেন্টগুলো বা ট্রানজ্যাকশনগুলো ইজিলি করতে পারেন। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাকে অবশ্যই রেডি করতে হবে, সেটা হচ্ছে একটা প্রপার ফর্মাল ইমেল অ্যাকাউন্ট খোলা। আপনাকে মাথায় রাখতে হবে, এই ইমেল অ্যাকাউন্টটা দিয়েই আপনি ভিসা পাওয়ার আগ পর্যন্ত যত ধরনের যোগাযোগগুলো আছে, এই ইমেল অ্যাকাউন্টটার মাধ্যমেই করে থাকবেন ইউনিভার্সিটির সাথে। সো এই ইমেল অ্যাকাউন্টটা আপনার খুবই ইম্পর্টেন্ট। এই জন্য একটা ফর্মাল ইমেল অ্যাকাউন্ট খোলা, ইন জেনারেল আমরা যেই নামগুলো দিয়ে ইমেল অ্যাকাউন্ট খুলে থাকি, সেই ইমেল অ্যাকাউন্টগুলো ভার্সিটির স্প্যাম বক্সে চলে যায়। সো আপনাকে একটা প্রপার ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে, যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউনিভার্সিটিগুলোকে মেইল করতে পারবেন। ইভেন তারাও একটা ইমেল অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছে আপনার সাথে যোগাযোগ করার জন্য। সো আমার রেকমেন্ড এটাই থাকবে, যে আপনার যে অফিসিয়াল নেমটা, বা যেটা আপনি ইউনিভার্সিটিতে ইউজ করে থাকবেন, বা যেটা আপনার পাসপোর্টেও দেওয়া আছে, সেই নেমটা দিয়ে, সেই প্রপার নেমটা দিয়ে আপনি একটা ইমেল অ্যাকাউন্ট খুলবে। ইভেন ওই শুধুমাত্র ইমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি শুধুমাত্র ইউনিভার্সিটির সাথেই যোগাযোগ করবেন, বা আদার্স যে ডকুমেন্ট ভিসা অ্যাম্বাসিতে মেল করা
যত ধরনের কোরিয়ান রিলেটেড যেই কাজগুলো আছে সেই ইমেল অ্যাকাউন্টটার মাধ্যমেই করে থাকবেন। আর ওই ইমেল অ্যাকাউন্টটা এই জন্যই ফর্মাল করা মাস্ট। যখন আপনার এই জিনিসগুলো রেডি হয়ে যাবে তখন আপনাকে একটা ফাইল রেডি করতে হবে, যেই ফাইলটা আপনি ভিসা অ্যাপ্লিকেশনের আগ পর্যন্ত আপনার কাছে রাখবেন। আর এই ফাইলটার জন্য আপনার এই ডকুমেন্টসগুলো দরকার পড়বে। আর তার জন্য আমার পার্সোনাল সাজেশন থাকবে আপনি একটা ফাইল রেডি করবেন, সাথে একটা ডকুমেন্ট স্ক্যান কপির একটা ডকুমেন্ট রেডি করে রাখবেন। সেটা আপনার ফোনে হতে পারে, সেটা আপনার ল্যাপটপে হতে পারে। এখন আমি যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেই ডকুমেন্টগুলো আপনি অবশ্যই দুইটা জায়গায় সেভ করে রাখবেন। একটা হচ্ছে আপনি ফাইল রেডি করবেন, আর দ্বিতীয় হচ্ছে আপনি একটা স্ক্যান কপি ফোল্ডার করে রাখবেন যেখানে সেই ফাইলগুলো আপনি রেডি করে রাখবেন, যাতে আপনার যখন অনলাইনেরও দরকার পড়বে আপনি যাতে এই ফাইলগুলো সেখান থেকে ফোন থেকে বা আপনার কম্পিউটার থেকে নিয়ে আপনি সব জায়গায় দিতে পারেন। যখন আপনি ফাইলগুলো স্ক্যান কপি করবেন অবশ্যই সেটা কম্পিউটার স্ক্যান কপি হতে হবে। ফোন থেকে ইউজুয়ালি যে স্ক্যান কপিগুলো করা হয় সেটা ভার্সিটি বা অ্যাম্বাসি অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার থেকে প্রতিটা ডকুমেন্টে একটা স্ক্যান কপি করে নিতে হবে এবং সেটা একটা আলাদা ফাইল করে আপনার সেভ করে রাখতে হবে ফর ইওর ওন সেফটি। প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি। পাসপোর্ট সাইজ ছবি আপনি মিনিমাম 24 থেকে 25টা কপি করে রাখবেন, কারণ আপনার অনেকগুলো ছবি লাগবে। সো সেক্ষেত্রে আপনি অনেকগুলো ছবি যদি একসাথে করে রাখেন আপনার আর বারবার ছবিগুলো প্রিন্ট আউট করতে হবে না। সেকেন্ড যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার পাসপোর্টের কালার কপি। আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গেলেই হবে, তারা আপনাকে পাসপোর্টের কালার প্রিন্ট করে দিবে। ইভেন আপনার স্ক্যান কপিটা আপনার ফাইলে সেভ করে রাখবেন। আর যে জিনিসটা লাগবে সেটা আপনার এনআইডি কার্ড এবং আপনার বাবা মার এনআইডি কার্ড। এই তিনটা কার্ডই আপনি ট্রান্সলেটেড করে নেবেন, ইংলিশ ট্রান্সলেশন করে নেবেন। আর এটা মাথায় রাখতে হবে যখনই আপনি কোনো কিছু ইংলিশ ট্রান্সলেটেড করতেছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নোটারি করিয়ে নিতে হবে। সো আপনার বাবা মার এবং আপনার আইডি কার্ডের আপনি যদি 5টা ট্রান্সলেটেড কপি করে রাখেন সেটা আপনি নোটারি করে নিতে হবে। এখানে নোটারি আপনি একটা কপিতে করে 5টা ফটোকপি করবেন এটা করা যাবে না। আপনি 5টা কালার প্রিন্ট কপি করে নেবেন আপনার এবং আপনার বাবা মার আইডি কার্ডের, এবং সেই কপিগুলোকে আপনি যখন ট্রান্সলেটেড করবেন সেই পাঁচটা টোটাল 15টা কপি আপনি নোটারি করিয়ে রাখবেন। আর সেই এনআইডি কপিগুলো আপনি অবশ্যই স্ক্যান করিয়ে আপনার সেই ফোল্ডারটাতে রেখে দিবেন। এরপরে আপনার বার্থ সার্টিফিকেটটা অবশ্যই আপনি কালার প্রিন্ট করে 2টা ফটোকপি করে রেখে দিবেন। দেন আপনার বার্থ সার্টিফিকেটকে আপনি স্ক্যান কপি করে নেবেন এবং সেটারও আপনি 2 কপি নোটারি রাখবেন। এরপরে যেই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেশন করা। আপনি যদি আন্ডারগ্রেডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট আপনি যে বোর্ডে এক্সামটা দিয়েছেন সেই বোর্ড থেকে আপনার অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে মিনিমাম 6 কপি যদি আপনি অ্যাটেস্টেশন করে রাখেন তাহলে ইন ফিউচার আপনার দৌড়াদৌড়ি করা লাগবে না। আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন তারাও এই 2টা অ্যাটেস্টেশন করিয়ে নেবেন। এরপরে আপনার এই অ্যাটেস্টেড সার্টিফিকেটগুলো মাস্টার্সে যারা অ্যাপ্লিকেশন করতেছেন তারা তাদের ইউনিভার্সিটির সার্টিফিকেট এবং মার্কশিট এই 2টা জিনিস সহ এই টোটাল অ্যাটেস্টেড যে সার্টিফিকেটগুলো আছে সেটা আপনি দিবেন এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রিতে, এবং সেখান থেকে আপনি অ্যাটেস্টেশন করিয়ে নেবেন। এরপর আপনি এই অ্যাটেস্টেড সার্টিফিকেটগুলো কোরিয়ান অ্যাম্বাসি থেকেও অ্যাটেস্টেশন করিয়ে নিতে হবে। সেক্ষেত্রে কোরিয়ান অ্যাম্বাসির সামনে গিয়ে সেখান থেকে আপনি আপনার টোকেনটা নিয়ে আপনি কোরিয়ান অ্যাম্বাসিতে গিয়ে আপনার কাগজপত্রগুলো জমা দিয়ে অ্যাটেস্টেড করিয়ে আনতে হবে। যখন আপনি আপনার সব অ্যাটেস্টেড সার্টিফিকেট পেয়ে যাবেন সেই অ্যাটেস্টেড যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলোর যে মেইন কপি সার্টিফিকেট সেই মেইন কপিগুলো আপনি কম্পিউটার দোকান থেকে স্ক্যান কপি করে আপনার সেই ফোল্ডারটার মধ্যে রেখে দিবেন। এরপরে অবশ্যই আপনাকে একটা ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট বানানো লাগবে এবং সেইটার আপনি 3টা কপি করে সেই 3টা কপির নোটারি করিয়ে রাখতে পারেন। আর সেই মেইন নোটারি কপিটা আপনি একটা স্ক্যান করে আপনার ফোল্ডারে রেখে দিবেন। অ্যাপ্লিকেশনের জন্য যে মেইন 2টা জিনিস দরকার পড়ে সেটা হচ্ছে এসওপি এবং কভার লেটার। এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কী পারপাসে আসতে চাচ্ছেন সেইটা নিয়ে আপনি গুগলে সার্চ করলে অনেক ধরনের টেমপ্লেটই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে অনেক ভালো একটা এসওপি বানাতে হবে যাতে আপনার কোনো ধরনের রিজেকশন না আসে। এরপরে আপনাকে একটা কভার লেটার লিখতে হবে এবং সেই কভার লেটারটা আপনি যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন সেখানে জাস্ট ফরম্যাট আর এডিট করে ওই কভার লেটারটা ইউনিভার্সিটিগুলোতে সেন্ড করে দিতে পারবেন। সো আপনার টোটালি এখন একটা ফাইল রেডি হয়ে গেল, যেই ফাইলটার মাধ্যমে আপনি কোরিয়ান যে কোনো ইউনিভার্সিটিগুলোতেই অ্যাপ্লাই করতে পারবেন আর আপনার কোনো ডকুমেন্টস নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে না। সো এখন আমরা অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাব। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথম যেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আপনি একটা নোট কপি বানাতে পারেন বা একটা ওয়ার্ড ফাইল বানাতে পারেন যেখানে আপনি 5টা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। 5টা ইউনিভার্সিটি আপনি দেখতে পারেন আপনার পছন্দের 5টা ইউনিভার্সিটি
সেই ৫টা ইউনিভার্সিটির পোর্টালগুলোতে গিয়ে আপনি দেখতে পারেন সেখানে কী ধরনের অ্যাভেলেবিলিটিস আছে, তারা কী কাজের জন্য আপনাকে স্কলারশিপ দিতে পারে। আর অবশ্যই যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, যখন আপনি ডিপার্টমেন্টগুলো দেখবেন, যেই ডিপার্টমেন্টগুলোতে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই ডিপার্টমেন্টগুলো ইংলিশ ট্র্যাকের কিনা। কারণ মোস্টলি যে আন্ডারগ্রেডের যে সাবজেক্টগুলো থাকে কোরিয়ান ইউনিভার্সিটিগুলোতে, মোস্টলি সেই সাবজেক্টগুলো কোরিয়ান ট্র্যাকের হয়ে থাকে, ইংলিশ ট্র্যাকের খুবই কম হয়। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে খেয়াল করতে হবে যে কোন কোন ডিপার্টমেন্টগুলো আপনাকে ইংলিশ ট্র্যাকে দিচ্ছে। এরকম ৫টা বা ৩টা ইউনিভার্সিটি যখন আপনার পছন্দ হয়ে যাবে এবং সেই জিনিসগুলো আপনি নোট করে রেখেছেন, অবশ্যই সেই নোটে অবশ্যই আপনি মেনশন করে রাখবেন যে কোন ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লিকেশন ডেট কবে কবে। তাহলে এটা আপনার জন্য অনেক সুবিধা হবে, আপনার দৌড়াদৌড়ি করা লাগবে না, বা আপনি ডেট ভুলে যাবেন না যে কোন দিন আপনার অ্যাপ্লিকেশন ডেট আছে। জেনারেলি ইউনিভার্সিটির পোর্টালগুলোতে দেওয়াই থাকে যে তারা কোন কোন ডেটে অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট করবে। জেনারেলি ইউনিভার্সিটিগুলোতে ২ ধাপে অ্যাপ্লিকেশন হয়ে থাকে, ২ কি ৩ ধাপে হয়ে থাকে, যে তারা ২টা ডেট দেয়। প্রথম ধাপ, এই ধাপে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেকেন্ডলি, পরের মাসে বা ১৫ দিন পরে আরেকটা ধাপ দেওয়া হয় যে এই ধাপে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। বাট আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে যে আপনি প্রথম ধাপে অ্যাপ্লিকেশনটা করেন। সেক্ষেত্রে আপনি যদি কোনো একটা ইউনিভার্সিটি থেকে সিলেক্টেড নাও হন, আপনার কাছে অপশন থাকবে আদার্স ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, ইউনিভার্সিটি পোর্টালগুলোতে অ্যাপ্লিকেশন একটা ফর্ম দেওয়া থাকে। সো আপনি সেই অ্যাপ্লিকেশনটা খুবই ঠান্ডা মাথায় অ্যাপ্লিকেশন ফর্মগুলো ফিল আপ করবেন, এবং যেই ডকুমেন্টসগুলো রেকমেন্ড করেছে অবশ্যই তখন আপনার কাছে সেই স্ক্যান কপিগুলো থাকবে, কারণ আপনি অলরেডি স্ক্যান কপিগুলো বানিয়ে ফেলেছেন। সেই স্ক্যান কপিগুলো থেকে সেই ডকুমেন্টসগুলো বের করে আপনি সেখানে সাবমিট করবেন, আর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে ইউনিভার্সিটিতে সাবমিট করে দেবেন। এখন আসি অ্যাপ্লিকেশন ফি নিয়ে। অনেক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন জেনারেলি $100 থেকে $120 হয়ে থাকে। সো আপনি যখন ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে সেই অ্যাপ্লিকেশন পেমেন্টটা দেওয়া লাগে। সো এই ক্ষেত্রে আপনার সেই স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা আপনি করেছিলেন, সেই স্টুডেন্ট অ্যাকাউন্ট আপনাকে হেল্প করবে। আপনি সেই স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোর অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কারো হেল্প লাগবে না, বা আপনার এটা একটা আলাদা টেনশনে পড়া লাগবে না যে আমি কীভাবে অ্যাপ্লিকেশন পেমেন্টটা দিতে পারবো। অ্যাপ্লিকেশন ফিটা দেওয়ার পরেই একটা ক্রুশিয়াল মোমেন্ট আসে, হয়তো আপনার ৩ দিন ৭ দিন ওয়েট করা লাগতে পারে যে ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করছে কি করছে না, তারা একটা ডিসিশন জানাবে। মোস্টলি ইউনিভার্সিটিগুলোতে ইন্টারভিউর জন্য বলা হয়, আর কিছু কিছু ইউনিভার্সিটি এমনিই পোর্টালে আপনাকে কয়েকদিন পরে তাদের রেজাল্ট দিয়ে দিবে যে ইফ ইউ আর সিলেক্টেড ওর নট। যদি তারা আপনাকে এটা দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি আপনাকে বলে যে না, ইউ হ্যাভ টু ফেস ফর দ্য ইউনিভার্সিটি ইন্টারভিউ, তো তারা আপনাকে আপনার যে স্টুডেন্ট মেলটা, সেই মেলের মধ্যে তারা আপনাকে মেনশন করে দিবে ইন্টারভিউ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো করে। সেই কোয়েশ্চেন নিয়ে আমি অলরেডি আমার আগের ভিডিওতে ডিসকাশন করেছি। সো আপনার যদি ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। ইন্টারভিউ কমপ্লিট করার পরে তখন আপনার ওয়েট করতে হয় ইউনিভার্সিটির অ্যাপ্রুভালের জন্য। যখন ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল করে ফেলে, তারা হয়তো আপনাকে পোর্টালের মধ্যে দিয়ে দিবে যে ইয়েস ইউ আর সিলেক্টেড, আর তারা আপনাকে এক্সট্রা মেইল করতে পারে যে ওকে ইউ আর সিলেক্টেড ফ্রম দ্য ইউনিভার্সিটি, এবং এরপর তারা আপনাকে একটা অফার লেটার দিবে। মোস্টলি ইউনিভার্সিটিগুলো আপনাকে ইমেলের মাধ্যমে অফার লেটারটা দিয়ে থাকে। এই জন্য ইটস ভেরি ম্যান্ডেটরি যে আপনি একটা প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট খুলেন, যাতে আপনি আপনার ইউনিভার্সিটির সাথে এই ইমেল অ্যাকাউন্টের মাধ্যমেই যোগাযোগ করতে পারেন। আর সেই অফার লেটারে মেনশন করা থাকে যে আপনি কত % স্কলারশিপ পাচ্ছেন, বা ইউনিভার্সিটির আদার্স যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে, এই অফার লেটারের মাধ্যমে তারা আপনাকে জানিয়ে দিবে। অফার লেটারটা পাওয়ার পরে সেখানে ইউনিভার্সিটি মেনশন করে দেয় যে আপনার কী কী রিকোয়ার্ড ডকুমেন্ট পাঠানো লাগতে পারে, বা মোস্টলি ইউনিভার্সিটিগুলোতেই আপনার মেবি পাঠানো লাগতে পারে যে আপনার অ্যাটেস্টেড সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস সলভেন্সি, এই দুইটা জিনিস আপনাকে মাস্ট পাঠানো লাগে। সাথে যদি দুই একটা আদার্স কিছু তাদের দরকার হয়, তারা আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে। সো আপনি আপনার অ্যাটেস্টেড সার্টিফিকেটগুলো আর ব্যাঙ্ক স্টেটমেন্ট, যেখানে আপনার $20,000 আছে, সেই স্টেটমেন্ট এবং সলভেন্সিটা আপনি একটা ফাইল করে সেটা DHL-এর মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে পাঠিয়ে দিতে পারেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সলভেন্সি নিতে যাচ্ছেন, যে আপনাকে সলভেন্সি বা স্টেটমেন্টটা করে দিচ্ছে, তার সাথে কথা বলে রাখতে হবে যে যেই মেইল অ্যাকাউন্টটা তারা দিচ্ছে, তাদের যে কোম্পানিটা আছে, সেই মেইল অ্যাকাউন্টে তারা অ্যাক্টিভ কিনা। কারণ এমন অনেক সময় হয় যে ইউনিভার্সিটি ডাবল চেকের জন্য আপনার সেই ব্যাঙ্কগুলোতে মেইল করতে পারে যে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সলভেন্সিটা ট্রু কিনা। তখন হচ্ছে যে ওই ব্যাঙ্ক যদি বাই এনি চান্স তারা যদি রিপ্লাই ব্যাক না করে, ইউনিভার্সিটি অনেক সময় সার্টিফিকেট অফ অ্যাডমিশন দেয় না। সো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এমন একটা ইমেল অ্যাকাউন্ট সেখানে ইনক্লুড করা যেটা তারা সবসময় ব্যবহার করে থাকে।
ইটস বেটার যে আপনি তাদের সাথে কথা বলে তাদের যেই মেইলটা আছে সেই মেইল থেকে ইউনিভার্সিটি থেকে একটা মেইল করে দেওয়া, অগ্রিমই একটা মেইল করে দেওয়া যা আপনার যে স্টেটমেন্ট প্লাস সলভেন্সি এটা কারেক্ট। ডকুমেন্টসগুলো রেডি করে ডিএইচএল করার পরে আপনার একটা নির্দিষ্ট সময় থাকবে টিউশন ফি পেমেন্ট করার জন্য। ওইটা পোর্টালেই আপনি জেনে যাবেন যে আপনার অফার লেটার পাওয়ার পর আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পেয়েছেন আর কত পার্সেন্ট আপনাকে টিউশন ফি দিতে হবে, সেই টোটাল অ্যামাউন্টটাই সেখানে মেনশন করা থাকবে। সো সেই মেনশন করা টিউশন ফিটাই আপনি পোর্টালে গিয়ে বা ওদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেওয়া থাকবে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন এবং আপনি একটা রিসিট রাখবেন। এটা বেটার হয় যে সেই রিসিটটা আপনি ভার্সিটিকে ইমেল করে দেওয়াটাই বেটার যে হ্যাঁ আমি ভার্সিটি টিউশন ফিটা পেমেন্ট করেছি অ্যান্ড নাও আই এম ওয়েটিং ফর দ্য সিওএ। সো এটা করলেই সব থেকে বেটার হয়। ইউনিভার্সিটি যখন আপনার এই ডকুমেন্টসগুলো রিসিভ করবে এবং এই ডকুমেন্টসগুলো তারা দেখে ডাবল চেক করার পর যখন তারা কনফার্ম হয়ে যাবে, তারা আপনাকে হয়তো ইমেইলের মাধ্যমে সার্টিফিকেট অফ অ্যাডমিশন অর সিওএটা আপনাকে পাঠিয়ে দিবে। মোস্টলি ইউনিভার্সিটিসগুলো ইমেইলের মাধ্যমেই দেয়, বাট অনেক ইউনিভার্সিটিগুলো আছে যারা ডিএইচএল এর মাধ্যমে আপনার অ্যাড্রেসে আপনার সার্টিফিকেট অফ অ্যাডমিশন পাঠিয়ে দিবে। আর যখন সার্টিফিকেট অফ অ্যাডমিশন আপনি পেয়ে যাবেন, আপনার এই অ্যাপ্লিকেশন প্রসেস যে টার্মটা আছে সেটা শেষ হয়ে যাবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি আপনার সার্টিফিকেট অফ অ্যাডমিশনটা পান। অনেক ক্ষেত্রে হয় যে স্টুডেন্টরা ভাবে যে হয়তো এটা ডিলে করতেছে বা ইউনিভার্সিটি হয়তো এখনও ডাবল চেক করে নাই, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটির সাথে যোগাযোগে থাকতে হবে, তাদেরকে মেইল করতে হবে যে আমি আমার ফাইলটা পাঠিয়ে দিয়েছি, মেবি ইট উইল টেক 3 or 4 days টু ডেলিভার ইন ইয়োর কান্ট্রি। এই ক্ষেত্রে হয় কি যে তাদেরও একটা জানা থাকলো যে আচ্ছা ঠিক আছে আপনি ডকুমেন্টগুলো দিয়ে দিয়েছেন, তারা ওই জিনিসটা মানে দেখবে বা মানে রেসপন্স করবে। এই জিনিসগুলো করার একটাই কারণ, সার্টিফিকেট অফ অ্যাডমিশন যদি এটা ডিলে হয়, যদি এটা ডিলে হয় অনেক সময় টাইম চলে যায়, তখন আপনি রিজেক্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। সো সার্টিফিকেট অফ অ্যাডমিশন যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার ইউনিভার্সিটির সাথে প্রপার একটা যোগাযোগ মেনটেন করে যেতেই হবে। পোস্ট অ্যাপ্লিকেশন প্রসেসে আপনার যে জিনিসটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য মেডিকেল ফেস করতে হবে। কোরিয়ান অ্যাম্বাসির জন্য যে মেডিকেলটা আমাদের ফেস করতে হয় সেটা বনানীতে রয়েছে, বনানী প্রভা হেলথ কেয়ার। সেই বনানী প্রভা হেলথ কেয়ারে আপনি যাবেন এবং সাথে আপনার যে ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়া লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি, আপনার পাসপোর্ট, এনআইডি এবং এনআইডির একটা স্ক্যান কপি, সাথে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই কয়েকটা জিনিস আপনার নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে হয় যে অনেকে এই জিনিসগুলো নিয়ে যায় না, তখন হয় কি যে দোকানগুলোতে দৌড়াদৌড়ি করা লাগে যে এটার কপি বের করতে হয়, ওইটার কপি বের করতে হয়। সেই ক্ষেত্রে আপনি হয়তো মিস করতে পারেন এবং আপনাকে আরেকটা ডেট দিবে যে আপনি এই ডেটে আসেন মেডিকেল করার জন্য। সো ইটস বেস্ট যে আপনি আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে যান যাতে আপনার কোনো ধরনের দৌড়াদৌড়ি ফেস না করা লাগে। মেডিকেল করার পর জেনারেলি 1 দিন কি 2 দিন পরেই মেডিকেলের রেজাল্ট দিয়ে দেয়। সো সেই রিপোর্টটা নিয়ে আপনি আপনার টোটাল যে ফাইলটা আছে সেই ফাইলটা বানিয়ে ফেললেন এবং সেই ফাইলটাই আপনি অ্যাম্বাসিতে জমা দেওয়া লাগবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যাটেস্টেড যে সার্টিফিকেটগুলো থাকে সেটার ভ্যালিডিটি 3 মাস থাকে। আগে 6 মাস ছিল, বাট রিসেন্টলি সেই নিয়মটা চেঞ্জ হয়েছে, 3 মাসের অ্যাটেস্টেড সার্টিফিকেট ভ্যালিডিটি থাকে। সো আপনার যে অ্যাটেস্টেড সার্টিফিকেটগুলো আছে, ধরেন আপনি ফেব্রুয়ারিতে অ্যাটেস্টেশন করিয়েছিলেন বা আপনার ভিসা অ্যাম্বাসি হচ্ছে অগাস্টে, সেই ক্ষেত্রে আপনার 3 মাস এক্সিড হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে অ্যাটেস্টেশন করিয়ে নিতে হবে। সো আপনার যখন ফাইলগুলো রেডি করতেছেন, আপনার যখন ভ্যালিডিটি 3 মাস পর শেষ হয়ে যাবে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য, সেক্ষেত্রে আপনি আপনার ফাইলগুলো আবার অ্যাটেস্টেশন করিয়ে নেবেন বোর্ড থেকে, ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি। অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার পরে জেনারেলি 3 থেকে 7 দিন সময় নেয় তারা। কিছু কিছু ক্ষেত্রে 7 দিনের বেশিও সময় লাগতে পারে, বাট স্টুডেন্ট ভিসায় জেনারেলি 3 থেকে 7 দিনের বেশি সময় লাগে না। ইভেন এই 7 দিনের মধ্যেই তারা আপনাকে তাদের ডিসিশন জানিয়ে দেবে যে আপনি ভিসা পেয়েছেন কি পাননি। যখন আলহামদুলিল্লাহ আপনি ভিসা পেয়ে যান, এরপরে তাহলে আপনি জাস্ট আপনার শপিং টপিং করবেন এবং কোরিয়াতে চলে আসবেন। এই টোটাল প্রসেসটার মাধ্যমে আপনি কোরিয়ার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আপনি ভিসার জন্য দাঁড়াতে পারবেন। আশা করি আমি টোটালি আপনাদেরকে স্টেপগুলো বুঝাতে পেরেছি যে কী কী স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে আর কী কীভাবে আপনি কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। আমি চেষ্টা করেছি যে আমার যতটুকু নলেজ ছিল বা যেই জিনিসগুলোর মাধ্যমে আমি কোরিয়াতে অ্যাপ্লাই করেছি সেই জিনিসগুলো আপনাদেরকে জানানো। স্টিল যদি আপনাদের তারপরেও কোনো কোয়েশ্চেন থাকে অ্যাপ্লিকেশন রিলেটেড বা আমি যদি কোনো কিছু মিস করে থাকি, অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আর আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই জিনিসগুলোর উত্তর দেওয়া। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।